তাহলে আজকে আমরা শিখব হচ্ছে একাদশ শ্রেণীর জ্যামিতির পার্টের সরলরেখার আর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা মোট 2টা অঙ্ক শিখব। 2টা অঙ্কই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে কারিগরি বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সাধারণ বোর্ডেও এই অঙ্কগুলো অনেক আসে। ঠিক আছে, সো তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখো। আমরা অঙ্কে চলে যাই সরাসরি সরলরেখার। প্রথমে আমরা প্রশ্নটা দেখি। প্রশ্ন হচ্ছে যে 3টা পয়েন্ট দেওয়া আছে, দেখো A0 0B 1 1 বিন্দু 3টি সমরেখ হলে দেখাও যে A 1/A + 1/B = 1। তার মানে 3টা বিন্দু সমরেখ হবে এমন শর্ত আমাদের জানতে হবে, তাই না? প্রথম কথা হচ্ছে 3টা বিন্দু সমরেখ হওয়ার শর্তটা কি, এইটা আমাদের ভালো করে জানতে হবে। 3টা বিন্দু দিয়ে কি গঠন করা যায়? ত্রিভুজ গঠন করা যায়। এখন দেখো 3টা বিন্দু দিয়ে যদি ত্রিভুজ গঠন করা যেত তাহলে কিন্তু ওই ত্রিভুজের একটা ক্ষেত্রফল থাকতো। একটা ত্রিভুজ আঁকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল থাকে না? থাকতো। কিন্তু যদি সমরেখ হয়, সমরেখ তো বুঝছো মানে একই রেখার মধ্যে অবস্থিত, একই রেখার মধ্যে অবস্থিত যদি বিন্দু 3টাই হয় তাহলে কি আর ত্রিভুজের ক্ষেত্রফল থাকে? বিষয়টা এরকম, আমি আরেকটু বলে দেই যে ধরো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এর নাম হচ্ছে A0, ঠিক আছে? আর এই বিন্দুটা হচ্ছে 0B আর এই বিন্দুটা হচ্ছে 1 এবং 1। এখন এই বিন্দু 3টি দ্বারা কিন্তু একটা ত্রিভুজ গঠিত হলে এর ভিতরকার কি থাকে? একটা ক্ষেত্রফল থাকে, কোনো না কোনো ক্ষেত্রফল থাকবেই এই ত্রিভুজের, তাই না? এখন বলছে যদি 3টা বিন্দু যদি সমরেখ হয়ে যায় তার মানে হচ্ছে ধরো এইটাকে কমায় নিয়ে আসলাম, এই পর্যন্ত ক্ষেত্রফল স্কুইজ করতেছি, কমে যাচ্ছে, আরও কমায় নিয়ে আসলাম এই পর্যন্ত। এরপরে কি করলাম? এই একই রেখার মধ্যে 3টা বিন্দু দিলাম। এখন কি আর ত্রিভুজ আছে? এটার ক্ষেত্রফল ছিল, এটার ক্ষেত্রফল ছিল, এটারও ছিল, তাই না? কিন্তু এইখানে সমরেখার মধ্যে একটা পড়ে গেছে দেখে এর থেকে ক্ষেত্রফল আর নেই। এতটুকুই। 3টা বিন্দু সমরেখ হবে এই শর্তে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে, তাই না? কারণ একটা রেখার মধ্যে যদি 3টা বিন্দু থাকে তাহলে তুমি ত্রিভুজ কেমনে বানাবা? ত্রিভুজের ক্ষেত্রফলটা 0, আর এইটাই যদি একটু উঠায় দাও আস্তে আস্তে ক্ষেত্রফল হতে থাকবে, রাইট? তো এই কন্ডিশনে মূলত এই অঙ্কটা আমরা করব। এই কন্ডিশনে ফেললেই আমাদেরকে এটা মিলে যাবে, ঠিক আছে? তো আমরা এখন একটু দেখি যে সমাধানের প্রথমে আমরা বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি করব? কত লিখব? 3টা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত লিখব? 0। 0 বললাম না? 0 হলেই তো না সমরেখ হবে। সমরেখ কখন হবে? মানে একই রেখার মধ্যে কখন হবে? যখন 0 হয়। যে কোনো ত্রিভুজ ধরো, তার ক্ষেত্রফল থাকবে, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকবে, 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক থাকবে, তাই না? তার একটা ক্ষেত্রফল থাকবে। এখন তুমি যদি এই 3টা বিন্দু আছে কিন্তু তারপরেও ত্রিভুজটা কমাইতে কমাইতে তুমি একটা রেখার মধ্যে নিয়ে আসলা, যে এইটুকু যদি থাকতো তারপরেও কিন্তু তার একটা ক্ষেত্রফল থাকতো। আবার মনে করো এইটুকু যদি থাকতো তারপরেও তার একটা ক্ষেত্রফল থাকতো। এখন তো মনে করো বড় এই ক্ষেত্রফল আছে, কিন্তু কমাইতে 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 তুমি কি করছো? মনে করো শীর্ষবিন্দুটাই না এখানে নামাই দিছো, তখন তার এটা ত্রিভুজ নাই, একই রেখার মধ্যে হয়ে গেছে 3টা বিন্দু। তাহলে এই যে 3টা বিন্দু সমরেখ হবে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হলে? 0 হলে। তো আমরা এই কন্ডিশনটা কিন্তু মনে রাখতে হবে। কন্ডিশনটা যদি মনে না রাখো তাহলে কিন্তু অঙ্কটা পারবে না। 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আগে কিভাবে বের করে এটা জানতে হবে। একদম সিম্পল, সহজ সরল, আমরা নির্ণয় করছি না নির্ণয়কের অঙ্কর মতো। তোমার প্রথমে আমরা এই কি বলছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে জেনারেল একটা ফর্মে, যখন তোমার উচ্চতাটা দেয়া থাকে, একটা দৈর্ঘ্য দেয়া থাকে, আবার ভূমির মানটা দেয়া থাকে, তখন আমরা ওই ফর্মুলা পড়েছিলাম। কিন্তু এখানে বিন্দু দেওয়া, এখানে উচ্চতাও দেওয়া নেই, ঠিক আছে? এই বিন্দু থেকে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় এইভাবে। প্রথমে আমরা কি করব? দেখো একবারে সিম্পল বিষয় হচ্ছে যে তোমার
0 1, মানে হচ্ছে প্রথমে আমরা x এর মানগুলো নিব a 0 1, ঠিক আছে, তারপরে হচ্ছে 0 b 1, তারপরে হচ্ছে 0 b 1, তারপরে হচ্ছে সবগুলো 1 1। তোমরা হচ্ছে এই সাইডে সব a 0 1 লিখে এই সাইডে 1 লিখে এই সাইডে সবগুলো এক নিতে পারো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো? এই মানগুলো দিয়ে জাস্ট খালি আমরা সাজাবো সোজাসুজি, বুঝো নাই? a 0 1 a 0 1 সব x এর মান মনে করো, এটা ধরো y এর মান 0 b 1, আর এটা হচ্ছে কিসের মান? সব 1 1, ঠিক আছে। এভাবে করলে আমরা ওই বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম, এটা বুঝতে পারছো? আচ্ছা, বিন্দু তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এটা, তাহলে এটা সমান কি হবে? 0 হবে, কারণ সমরেখ, ঠিক আছে। তো এটার আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি হবে দেখো, যখন আমরা এ নিলাম, মনে আছে ওই যে নির্ণায়কের ফর্মুলা, আবারও বোঝাচ্ছি যারা নতুন আসছো তাদের জন্য, হাফ কোত্থেকে আসে? সূত্র থেকে আসছে, ঠিক আছে। আর এইখানে দেখো, যখন আমরা এই এটা নিব তখন আমাদের কি করতে হবে? এই কলাম এবং এই সারি ক্লোজ করতে হবে, এটা নিয়ে চিন্তাই করা যাবে না। তারপরে কি করব? এই কোণাকুণি গুণ করব, b গুণ 1, তারপরে এই কোণাকুণি গুণ করব, মাঝখানে সূত্রের মাইনাস, এইখানে তারপরে সূত্রের প্লাস। এরপরে আমরা কি নিব? এরপরে নিব হচ্ছে 0। যখন 0 নিব তখন এই কলাম এই সারি বাদ, আমাদের চিন্তা করতে হবে এই দিক থেকে, ঠিক এই অপোজিটে 1 গুণ 1, ঠিক আছে, 0 গুণ 1 সূত্রের মাইনাস, বুঝতে পারছো? এরপরে কি? সূত্রের প্লাস। তারপরে নিব আমরা হচ্ছে এই কোণাটা 1, 1টা নিলে এই কোণা এবং এই কলাম এবং এই সারি বাদ যাবে, তাহলে 1 নিলাম, কলাম সারি বাদ গেল, আবার আমরা সিরিয়ালি সোজা থেকে গুণ করব, 0 গুণ 1, তারপরে 1 গুণ b, মাঝখানে সূত্রের মাইনাস। আশা করি বুঝতে পারছো, বুঝতে পারছো? আচ্ছা, আবারও আমি রিপিট করতেছি, ঠিক আছে। এই যে হাফ, হাফ নিয়ে নিলাম, এখন আমাকে এই কলামের প্রত্যেকটা করে নিবা একটা করে পার্ট, ধরো এই এ এর একটা পার্ট হচ্ছে এই পর্যন্ত, বুঝতে পারছো? তারপরে 0, 0-র একটা পার্ট হচ্ছে এই পর্যন্ত, বুঝছো? তারপরে 1, এই 1 যখন নিব তখন 1-এর পার্ট হচ্ছে এইটা এই পর্যন্ত, ঠিক আছে। এই যে এই পার্ট, এ নিলাম 0 নিলাম 1 নিলাম, এ নিলাম 0 নিলাম 1 নিলাম, তিনটা পার্ট হচ্ছে না? যখন আমরা এ নিব, যখন আমরা এ নিব তখন আমরা এই এ এর কলাম এবং এর সারি এটা বাদ দিয়ে চিন্তা করব। প্রথম কাজ, বাদ দিয়ে চিন্তা করলে আমার থাকে কি? এই চারটা না? তো এই চারটার আমরা কোনাকুনি আর গুণ করব, b গুণ 1, b গুণ 1, 1 গুণ 1, 1 গুণ 1, মাঝখানে সূত্রের মাইনাস, বুঝছো? আচ্ছা, তারপরে আবার আমরা কি করব? আবার আমাদের হচ্ছে 0 নিব, যখন 0 নিব তখন কি হবে? 0-র কলাম এবং 0-র সারি বাদ যাবে। তো 0-র কলাম এবং 0-র সারি যখন বাদ যাবে তখন তোমার কি করতে হবে? দেখো, তখন তুমি কি করবা? ঠিক এই অপোজিট উল্টা দিক থেকে এই যে 1 এবং 1 গুণ করবা, থাকে কতটুকু? দেখো, ওইটা নিলে থাকে কিন্তু এই যে এতটুকু, তাই না? এটি তো গেছেই, এটি তো বাদই, তাই না? এটি নাই মনে করো, এটি নাই, এই কয়টা আছে। তাহলে এই যে 1 এবং 1 গুণ, 1 এবং 1 গুণ সূত্রের মাইনাস, 0 এবং 1 গুণ, এই 0 এবং 1 গুণ, ঠিক আছে। এটা নির্ণায়কের নিয়ম, নির্ণায়কের ক্যালকুলেশন এভাবেই করতে হয়, এটাই নিয়ম, বুঝতে পারছো? তারপরে হচ্ছে যখন আমরা 1 নিব, 1 নিলাম, তখন আমার 1-এর কলাম এবং 1-এর সারি শেষ। এখন আমার এই কোনাকুনি গুণ, 0 গুণ 1, 1 গুণ b, 1 গুণ b, মাঝখানে সূত্রের মাইনাস। আমার মনে হয় এখন বুঝতে পারছো? ওকে, তাহলে এখন আমরা একটু ক্যালকুলেশন, ফার্দার ক্যালকুলেশনে যাই, এর পরবর্তী ক্যালকুলেশনে আমরা চলে যাই। পরবর্তী ক্যালকুলেশনে হচ্ছে দেখো, এইখানে তোমরা যখন গুণ করবা তাহলে b অক্ষে b, 1 অক্ষে 1, তাই না? b অক্ষে b, 1 অক্ষে 1 ইন্টু a থাকে। আবার এইখানে দেখো 0 দিয়ে যদি সব গুণ করে ফেলো 0ই হয়, তাই না? এর ভিতরে এটা পুরাটাই 0, 0 দিয়ে কিছু গুণ করলে যাই আসুক সেই সবই 0 হয়ে যাবে, তাই না?
তারপরে এখানে প্লাস 1 দিয়ে যদি গুণ করো তাহলে এখানে 1 রাখো, 1 এখানে কতটুকু আসে দেখো তো, এখানে 0 বিয়োগ হচ্ছে b, তার মানে এইটুকু আসতেছে 1 ইন্টু, তাই না? তো এটা যদি গুণ করো মানে 1 রে -1 দিয়ে গুণ করলে -b থাকে। তাহলে আমরা কি কি পাইলাম? -b, 0 0 বাদ, এটা লেখার দরকার নাই, -b আর এটা পাচ্ছি। এখন এটারে গুণ করলে a রে b দিয়ে গুণ করলে ab, a রে -1 দিয়ে গুণ করলে -a, আর এই যে -b, ঠিক আছে? তাহলে এটা পাইলাম। এখন দেখো এইটা একটা মান, এটা একটা মান, ঠিক আছে? এখন এইটা তোমার ধনাত্মক না ঋণাত্মক সেটা কিভাবে বুঝবা? বুঝার কিন্তু কোনো ওয়ে নাই। এখন যেহেতু এ বি যে সংখ্যাগুলো আমরা নিয়ে কাজ করতেছি সেগুলো হচ্ছে রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত, রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত, কারণ এ বি বিলংস টু রিয়েল নাম্বার, এ বি বিলংস টু রিয়েল নাম্বার। তো এ বি বিলংস টু যখন রিয়েল নাম্বার হবে আর মিনস হচ্ছে রিয়েল নাম্বারের সদস্য। আমরা অনেক ধরনের নাম্বার পড়ছিলাম না, ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 7 8 এগুলা, তারপরে হচ্ছে তোমার ইন্টিজার সকল পূর্ণ সংখ্যা, তারপরে তোমার যে কি বলে রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা, তারপরে পড়ছিলাম রিয়েল নাম্বার। এই রিয়েল নাম্বারের মধ্যে সব কিছু আছে। আর একটা পড়ছিলাম কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? বাস্তব সংখ্যার চ্যাপ্টারে এগুলো আছে তোমাদের, আমার মনে হয় এগুলা তোমার দ্বাদশ শ্রেণীতে আছে সম্ভবত। একাদশে বাস্তব সংখ্যা আছে? আচ্ছা, তাহলে যে রিয়েল নাম্বারের সদস্য, ঠিক আছে? এখন রাশিটির মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, তাহলে এটা আমরা রিস্ক নেওয়া যাবে না, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না, একটা ক্ষেত্রফল থাকবেই, সেটা 0 হোক, 0 হলেও কিন্তু সেটা পজিটিভ, 0 কখনো নেগেটিভ সংখ্যা না, 0-র কম আরও হতে পারবে না। তাই কি হবে? হয়তো ক্ষেত্রফল নাই কিন্তু মাইনাস ক্ষেত্রফল ত্রিভুজের, তো ওটা কোনো ত্রিভুজ না, এটাও ত্রিভুজ না, নাও হতে পারে, ঠিক আছে? কিন্তু তোমার এই ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হবে না, বিদায় হচ্ছে আমরা কি করলাম, এই মানটার ভ্যালু কখনো নেগেটিভ যেন না আসে, নেগেটিভ যদি আসেও তাও পজিটিভ হয়ে যায়, তার জন্য আমরা মডুলাস চিহ্ন ব্যবহার করলাম। আশা করি বুঝতে পারছো। তো দেখো এই মানটার ভিতরে আমরা মডুলাস চিহ্ন ব্যবহার করার কারণ হচ্ছে এইখানের মান কখনোই মানে এইখানের মান হিসেব করলে আমার লাস্টে এই পুরা রাশিটার মান যদি নেগেটিভও আসে, ধরো এখানের মান আসলো তোমার -14, কিন্তু মডুলাস থাকার কারণে এটা কি হবে +14 সাপোজ। এই জন্য তাহলে তো আর ক্ষেত্রফলটা ঋণাত্মক আসলো না, তা না হলে তো ঋণাত্মক আসতো, বুঝতে পারছো? ওকে, এই এখন আমরা দেখি যে এই যে ক্ষেত্রফলটা বের করলাম ত্রিভুজের, সমরেখ হওয়ার শর্ত কি ছিল? ত্রিভুজের গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে, তাহলে এটা সমান কি হবে? 0। তাহলে এই যে এটা সমান, আমরা যেহেতু প্রদত্ত বিন্দুগুলো সমরেখ এবং প্রদত্ত বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, তাহলে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ছিল এইটা সমান 0। ক্লিয়ার? তাহলে এটা সমান 0 হইলে এখন আমরা ক্যালকুলেশন করি, ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। দেখো এইখানে এই হাফের 2 যদি কোনাকুনি 0-র সাথে গুণ করে দেই 0ই হয়ে যায়, এজন্য এটা বাদ, ঠিক আছে? তাহলে এখন মডুলাস তুলে দিলাম, আমরা মডুলাস তুলে দিলাম মানে পজিটিভ মানটা চলে আসলো। তারপরে এখন কি হবে? এই এ আর বিটাকে ডানে নিয়ে আসলাম, এইখানে -a ছিল সমানের ডানে চলে আসলে প্লাস, তারপর -b ছিল সমানের ডানে চলে আসলে +b। এগুলো তো বুঝো তোমরা, তারপরেও বলি বলার প্রয়োজনে। তারপরে দেখো আমরা উভয় পক্ষকে ab দ্বারা ভাগ করছি, উভয় পক্ষকে কি করছি? ab দ্বারা ভাগ করছি। তাহলে ab দ্বারা ভাগ করলে এই পাশেও ab, এটার নিচেও ab দিলাম, এটার নিচেও ab, প্রত্যেকটাকেই ab দ্বারা ভাগ করতে হবে। তখন আমাদের ab কাটা গিয়ে কত থাকবে? 1। এটা a কাটা গিয়ে থাকবে 1/b, আর এটা b কাটা গিয়ে থাকবে 1/a, তাই তো থাকবে, ঠিক না? তাহলে এই যে ক্যালকুলেশন হয়ে গেল যে 1/b + 1/a, এই যে মিলাইতে বলছে 1/a + 1/b = 1, আমাদের মিলছে না? তাহলে 1 = 1/b + 1/a। এই যে আমরা একটু সাজায় লিখলাম, এটা বাম পাশে লিখলাম, আর 1টাকে একটু সমান ডান পাশে দিয়ে সুন্দর করে লিখে আমরা বললাম এটা শৌড মানে দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পারছো।